নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো। কিছুদিন আগে দুজন তরুণ মার্কিন ডকুমেন্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971 এই বইটি নিয়ে একটা ভিডিও ক্রিটিক করেছেন। ভিডিওর জবাব তো আর লিখে দেওয়া যায় না, সেই জন্যে আমাকে ভিডিওর আশ্রয় নিতে হলো। সেই দুই তরুণ দাবি করেছেন যে আমার লিখিত এই বইয়ে তারা কিছু অসঙ্গতি, ভ্রান্তি এবং তাদের ভাষায় মিথ্যাচার তারা উন্মোচন করেছেন। ভিডিওটি বড়, প্রায় 33 মিনিটের। আমি জানি না যে আপনারা ভিডিওটা দেখেছেন কিনা। আমরা এই ভিডিওটার মূল বক্তব্যগুলো কেটে কেটে দেখব এবং সে প্রসঙ্গে আমার বক্তব্য কী তা আমরা দেখব। তারা যেভাবে ভিডিওটি শুরু করেছেন, তারা প্রথমে বলতে চাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র বলতে কি বোঝায় সেটার ব্যাপারে তারা একটা ব্যাখ্যা দিয়েছেন। আসুন আমরা দেখি তাদের ভাষায়, তাদের চিন্তায় মার্কিন যুক্তরাষ্ট্র কি। পাঠক, আপনারা জানেন এই বইটা বর্তমানে বেশ আলোচিত একটি বই, যথেষ্ট আলোচিত একটি বই। আমরা আসলে আমেরিকা বলতে কি বুঝি? আমেরিকা বলতে আমেরিকার জনগণ, আমেরিকার মিডিয়া এবং আমেরিকার দুইটা সংস্থা আছে। একটা হলো স্টেট ডিপার্টমেন্ট, যারা পররাষ্ট্র নীতিকে নিয়ন্ত্রণ করে, আর একটা হলো হোয়াইট হাউস। হোয়াইট হাউস মানে হলো আমরা বলতে পারি তদানীন্তন আমলে নিক্সন এবং কিসিঞ্জার প্রভাবিত যে জোনটা। আর স্টেট ডিপার্টমেন্ট হলো টোটাল পররাষ্ট্র নীতিকে সাজানোর যে সংস্থাটা। এখানে আমরা যদি এই বইগুলো যদি পাঠ করি তাহলে দেখতে পাবো যে স্টেট ডিপার্টমেন্ট বরাবরই আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করা ডিরেক্ট না বলে আমরা বলতে পারি যে মুক্তিযুদ্ধের প্রায় পক্ষে কথা বলেছে। ইটস মিন যে সেখানে অস্ত্র দেওয়া যাবে না, সেখানে যুদ্ধবিরতি করো, সেখানে ইয়াকে চাপ দাও, এই জিনিসগুলো বলার চেয়েছে। এখন পিনাকি সাহেবের এই বইটা পড়ে আমার কাছে মনে হয়েছে উনি স্টেট ডিপার্টমেন্টের কথাগুলো লুফে নিয়ে সেখানে নাম দিয়ে দিয়েছেন হোয়াইট হাউস বা আমেরিকা। সেটা কিভাবে হইতে পারে? এখানে আমেরিকা বলতে তারা সবকিছুই বলেছেন, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাই বলেননি। সেটা হচ্ছে আমেরিকা রাষ্ট্র হিসাবে আমেরিকা কি সেটা তারা বলেননি। তাদের ভাষায় আমেরিকা বলতে এমন একটা কর্পোরেশন যেটায় নানা ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টগুলো ইন্ডিপেন্ডেন্ট এবং স্বাধীনভাবে চিন্তা করে, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। মোটেই এরকম নয়। আমেরিকা একটি রাষ্ট্র এবং তার প্রধান নির্বাহী হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। এমনকি আমাদের দেশের মন্ত্রিসভা যে স্বাধীনতা, যে ক্ষমতা উপভোগ করে, আমেরিকায় সে ধরনের কোনো মন্ত্রিসভাও নেই। সেখানে প্রেসিডেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত। এবং এখানে স্টেট ডিপার্টমেন্ট এবং অন্য ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউস বলে কোনো স্বাধীন ডিপার্টমেন্টের অস্তিত্বই নেই। সর্বময় কর্তৃত্বের অধিকারী হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এবং স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস বলেন, স্টেট ডিপার্টমেন্ট বলেন, পররাষ্ট্র দপ্তর বলেন, CIA বলেন, যেটাই হোক না কেন, সেটা মার্কিন রাষ্ট্রপতির অধীনস্থ একটি ডিপার্টমেন্ট, যা মার্কিন রাষ্ট্রপতির ইচ্ছায় পরিচালিত হয়। আমেরিকা বলতে আসলে আমরা হোয়াইট হাউস, কিন্তু পিনাকি ভট্টাচার্য বারবারই আমেরিকা বলতে স্টেট ডিপার্টমেন্টের ভালো দলিলগুলোকে তুলে এনে হোয়াইট হাউসের খারাপ কাজগুলোকে হালাল করার চেষ্টা করতেছেন, অথবা হোয়াইট হাউসের খারাপ কাজগুলোকে স্কিপ করার চেষ্টা করছেন। হ্যাঁ, নিঃসন্দেহে উনি এটা স্কিপ করার চেষ্টা করতেছেন। ওনারা যেটা বলতে চাচ্ছেন যে স্টেট ডিপার্টমেন্ট স্বাধীনভাবে বাংলাদেশের পক্ষে তাদের কিছু সিদ্ধান্ত নিয়েছেন এবং সেইগুলো আমি আমার বইয়ে আনিনি। এইটা একেবারেই একটি বেকুবি কথা। বেকুবি কথা কেন? কারণ স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের পক্ষে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, কোনো কথা বলে থাকে, তাহলে এটাই প্রতীয়মান হয় যে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন সেটা চেয়েছে স্টেট ডিপার্টমেন্ট এটা বলুক। আর যদি বাংলাদেশের বিরুদ্ধে কিছু বলে থাকে, সেটাও নিক্সন চেয়েছে স্টেট ডিপার্টমেন্ট এভাবেই বলুক। এভাবেই আমেরিকা রাষ্ট্র চলে। স্টেট ডিপার্টমেন্ট এবং মার্কিন রাষ্ট্রপতিকে দুইটা আলাদা প্রতিষ্ঠান ধরে তাদের দুইজনের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, এটা চিন্তা করাটাই একটা স্টুপিডিটি। এবং এটা যারা চিন্তা করে তারা রাষ্ট্র বোঝেননি, আমেরিকা তো দূর কি বাত। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসের সাথে দ্বন্দ্বের বিষয়টা আমরা জানি। হ্যাঁ, জানি। আগে যেটা বললাম, দেখুন আবার সে একই কথা। ওনারা ধরেই নিয়েছেন আমেরিকার হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট দুইটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান এবং এই দুইয়ের মধ্যে দ্বন্দ্ব আছে। এটা একটা বেকুবি এবং স্টুপিডিটি। সবাইকে একটু স্মরণ করে দেই, বা যারা একটু বেশি ডিপে যেতে চান, সাধারণ পাঠকদেরই বলবো, আপনারা যদি আর একটু ডিপে যেতে চান তাহলে এই বইয়ের পরে বা এই বইয়ের আগে আরও কিছু বই আছে, সেই বইগুলো পড়া উচিত। মইদুল হাসানের মূলধারা 71, যে বইটা বলা হয় আমাদের ইতিহাসের অন্যতম প্রধান একটা দলিল, মূলধারা 71। আর একটা বই পড়া উচিত 1971
আমেরিকার গোপন দলিল মিজানুর রহমান খান লিখিত বা সম্পাদিত। আর একটা হলো 1971 বন্ধুর মুখ শত্রুর ছায়া হাসান ফেরদাউস। আমি আশা করব এই বইগুলো পড়লে আপনারা দেখবেন পিনাকি ভট্টাচার্য সাহেবের এই বইয়ের প্রত্যেকটা কথাই, প্রত্যেকটা দলিলই এই বইয়ে আছে। দেখুন, এখানে তারা বলছে যে আমার বইয়ের তথ্যগুলো এই বইগুলোতে আছে। একটা বই যখন রিভিউ করবেন তখন আপনাদের বলে দেওয়া উচিত যে এই তথ্যটা এই বইয়ে আছে। আপনারা সেটা করলেন না কারণ আপনারা সেটা এখনও ধরতে পারেননি কোন জিনিসটা কোথায় আছে। আমরা যদি আপনার কথা ধরেও নিই যে আপনারা ধরতে পেরেছেন এই তথ্য এই বইয়ে আছে, তার মানে কি হিসাবে আছে? ফ্যাক্ট হিসাবে আছে। ফ্যাক্ট এবং ইন্টারপ্রিটেশন এই দুটো আলাদা জিনিস। আমার বইয়ের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো নানা বইই থাকতে পারে, থাকবেই, খুবই স্বাভাবিক কথা। কিন্তু ইন্টারপ্রিটেশনটা আমাকে কেন অন্য বইয়ের ইন্টারপ্রিটেশন নিতে হবে? আর আমি যদি অন্যর বইয়ের ইন্টারপ্রিটেশন নেই তাহলে আমার আলাদা করে বই লেখার লক্ষ্যটা কি? আমার তো আলাদা করে বই লেখার দরকার নেই। আমার ফ্যাক্ট থাকতেই পারে, আমি আরেকজনের ফ্যাক্ট নিতেই পারি, কিন্তু আরেকজনের ইন্টারপ্রিটেশন নিতে আমি বাধ্য নই এবং আরেকজনের ইন্টারপ্রিটেশন না নেওয়াটাই একজন লেখকের জন্য সঙ্গত, কারণ বইটা তার নিজের, এই বইটা আমার, আমি লিখেছি, ইন্টারপ্রিটেশনটাও আমার। সো আমি আরেকটি বইয়ের ইন্টারপ্রিটেশনটা গ্রহণ করতে বাধ্য নই। তাদের চিন্তাটা কতখানি বেকুবি তাদের এই বাক্যগুলো দেখে বুঝুন। দেখুন, স্টেট ডিপার্টমেন্ট যে প্রস্তাবনাটা আনতেছিল সেই প্রত্যেকটা প্রস্তাবনায় ভেটো দিচ্ছিল নিক্সন এবং কিসিঞ্জার। তারা বলছে স্টেট ডিপার্টমেন্ট যে প্রস্তাব দিচ্ছে নিক্সন এবং কিসিঞ্জার সেটা ভেটো দিচ্ছে। ভেটো এই শব্দটা এটা কোনো রাষ্ট্রের শব্দ? এটা জাতিসংঘের শব্দ। তারা ধরে নিয়েছে যে আমেরিকা রাষ্ট্র একটি জাতিসংঘের মতো এবং স্টেট ডিপার্টমেন্ট, নিক্সন, কিসিঞ্জার এ সমস্ত ডিফারেন্ট রাষ্ট্র এবং সেই রাষ্ট্রগুলো নিরাপত্তা পরিষদে বোধহয় আলোচনা করছে। সে কারণে স্টেট ডিপার্টমেন্টের প্রস্তাবে কিসিঞ্জার এবং নিক্সন ভেটো দিচ্ছেন। শব্দের ব্যবহার শুনেই বোঝা যায় যে তারা এই বিষয়গুলোই, রাষ্ট্রনৈতিক বিষয়গুলোই তার একেবারেই অজ্ঞ। তারপরেও তারা ক্রিটিক করতে এসছে। ঠিক আছে, আসুন আমরা দেখি মূল প্রসঙ্গে তারা কি বলেছে। এই ভূমিকাটা যদি আমরা দেখি, মানে উনি যেভাবে প্রেজেন্টেশনটা করছেন এটাতে মনে হয় যেন আমেরিকা তাহলে মনে হয় মুক্তিযোদ্ধাদের অস্ত্র দিয়েছিলেন। হাস্যকর না বিষয়টা? আমার কাছে হাস্যকর মনে হয়। কারণ আমরা যদি এই চ্যাপ্টারটা পুরোটা পড়ি, উনি কিন্তু এখানে কোথাও ক্লারিফাই বা স্পেসিফিক ভাবে কোথাও বলতে পারেন নাই যে আমেরিকা আসলে কাকে অস্ত্র দিয়েছিল বা কিভাবে অস্ত্র দিয়েছিল বা কোন শর্তের প্রেক্ষিতে অস্ত্র দিয়েছিল। এটা এই ওনার টোটাল এই চ্যাপ্টারের মধ্যে কোথাও এটা স্পষ্ট করে কোথাও উল্লেখ নাই। ওনারা কেন চাইছেন আমি এই বিষয়টা এখানে স্পষ্ট করব? আমি যদি ডকুমেন্টে না পাই তথ্য তাহলে আমি স্পষ্ট করব কিভাবে? আমি দেখাচ্ছি যে সিআইএর মিটিংয়ে আলোচনা হয়েছিল যে মুক্তিযোদ্ধাদেরকে অস্ত্র দেয়া যায় কিনা এ বিষয়ে তারা আলোচনা করছে। এরপরের ডকুমেন্টগুলো নাই, আমাদের হাতে নাই, আমরা দেখিনি। তাহলে কি আমরা একটা প্রশ্ন উত্থাপন করতে পারবো না যে কেন আমেরিকা মুক্তিযোদ্ধাদের অস্ত্র দেওয়ার ব্যাপারে আলোচনা করেছিল? আমি শুধু একটা প্রশ্নই উত্থাপন করেছি, এটা ইতিহাসের কাছে রেখে যাওয়া প্রশ্ন। এটা পরবর্তীতে হয়তো উন্মোচিত হবে সত্যিই আমেরিকা আমাদেরকে অস্ত্র দিয়েছিল কিনা। আমি তো এখানে কনক্লুড করিনি, এটা পাঠককেও কনক্লুড করে কিছু বলতে বলিনি। আমি বলেছি যে এটি একটা অনুমান, এমনকি মাইদুল হাসান তার নিজের বইয়েও এই অনুমানটাই রেখেছেন, আমিও সেই অনুমানটাই রেখেছি সিআইএর মিটিংয়ের রেফারেন্স দিয়ে। আমাকে এটা স্পষ্ট করতে হবে কেন? যদি স্পষ্ট থাকতো তাহলে আমি স্পষ্ট করতাম। যেহেতু আমি কোনো ডকুমেন্টে খুঁজে পাইনি সেই জন্য আমি এটা স্পষ্ট করিনি। যদি কখনো আমি কোনো ডকুমেন্টে এটা খুঁজে পাই নিশ্চয়ই আমি স্পষ্ট করব। ডন শব্দটার নিচে 3টা দাগ দেওয়া আছে। ডন শব্দটার নিচে 3টা দাগ দেওয়া আছে। পিনাকি ভট্টাচার্য ওনার বইয়ে এই 3টা দাগের কথা কোথাও উল্লেখ করেন নাই। ভাই এটা কেন আলোচনা? বই নিয়ে আলোচনা, মানে 3টা দাগ নিয়ে আমি কোনো কথা বলি না। আপনি একটা বই লেখেন, সেখানে 3টা দাগের নান্দনিক ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা হাজির করবেন, আমরা পড়বো, অসুবিধা তো নাই। আমাকে কেন লিখতে হবে 3টা দাগের ব্যাখ্যা? উনি দলিল দস্তাবেজ ঘেটেছেন, এটা সত্য, এবং সেখানে উনি তার ডাটাগুলো বেশ উপস্থাপন করছেন। সেখানে একটা কথা লেখা আছে, এই মুহূর্তে যুদ্ধবিরতি। আমি এটা বোঝাতে চাচ্ছি, যুদ্ধবিরতি আর আত্মসমর্পণ কি এক? এই দলিলে কি কোথাও যুদ্ধবিরতি আত্মসমর্পণের কথা উল্লেখ? এই দলিলে কোথাও আত্মসমর্পণের কথা উল্লেখ নাই। ইভেন আমরা যেসব দলিলের পরে ঘাটার পরে সেখানে আমরা কোথাও আত্মসমর্পণ, তাহলে যুদ্ধবিরতিটাকে আমরা কিভাবে আত্মসমর্পণে নিয়ে যেতে পারি? 10ই ডিসেম্বর পূর্ব পাকিস্তানের সামরিক বাহিনী শুধুমাত্র যুদ্ধবিরতির প্রস্তাব পাঠায় না, তারা সুনির্দিষ্ট
6টি লিখিত প্রস্তাব পাঠায় জাতিসংঘের কাছে। কি কি? তিনি বললেন যুদ্ধবিরতি, বাকিগুলো কিন্তু তিনি বললেন না। বললেন না কেন? বললে আমি যে দাবিটা করেছি সেই দাবিটাই প্রতিষ্ঠিত হয়ে যায়। আপনারা দেখুন কি কি। নাম্বার ওয়ান কিন্তু যুদ্ধবিরতি না। নাম্বার 1 হচ্ছে পূর্ব পাকিস্তানের নির্বাচিত প্রতিনিধিদের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর। নাম্বার 2 এই মুহূর্তে যুদ্ধবিরতি। নাম্বার 3 পাক সেনাদের নিরাপদে পশ্চিম পাকিস্তানে প্রত্যাবর্তনের নিশ্চয়তা। নাম্বার 4 যারা ফিরে যেতে চায় এমন সকল পশ্চিম পাকিস্তানিদের প্রত্যাবর্তন। 5 যারা 1947 থেকে পূর্ব পাকিস্তানে সেটেল করেছে তাদের নিরাপত্তা। নাম্বার 6 মোস্ট ইম্পর্টেন্ট প্রতিশোধ না নেয়ার নিশ্চয়তা। এই পুরো 6টি পয়েন্টের সারবত্তা কি? সারবত্তা এটাই, আমি যদি সহজ বাংলায় বলি তাহলে ভাই যা হয়েছে হয়েছে, মাফ করে দেন, আমারে আর মাইরেন না। এটা যদি আত্মসমর্পণ না হয়, এটা যদি আত্মসমর্পণের ইচ্ছা না হয়, তাহলে আত্মসমর্পণ কাকে বলে? ওয়াটারগেট কেলেঙ্কারি মামলার শুনানিতে নিক্সন স্বীকার করেছিল যে সে এই অঞ্চলে পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করত। আপনারা যে আমার বইটা পড়েননি সেটা প্রমাণ এটাই যে আমার বই 20 নম্বর চ্যাপ্টারটার নামই হচ্ছে মুক্তিযুদ্ধের প্রতিক্রিয়ায় পারমাণবিক যুদ্ধের আশঙ্কা করেছিল আমেরিকা, এবং আমেরিকা পারমাণবিক বোমা ব্যবহারের কথা চিন্তা করেছিল। এটা নিয়ে আমার বইয়ের 21টা চ্যাপ্টারের একটা চ্যাপ্টারই আছে, তো এটা নতুন করে বলার তো কিছু নাই। সপ্তম নৌবহর সংক্রান্ত যে বার্তা, সেই বার্তাটা যদি আমরা দেখি, এই বার্তাটা আমরা পাবো হলো 1971 আমেরিকার গোপন দলিল, মিজানুর রহমান খান সম্পাদিত বা লিখিত। সেখানে 366 পৃষ্ঠায় এই বার্তাটা আছে। সেখানে সুন্দর করে উল্লেখ করে দেওয়া আছে একটা থার্ড পার্টিকে এই যুদ্ধের মধ্যে একটা থার্ড পার্টি ইনভলভ আছে। সেই থার্ড পার্টিকে থামানোর জন্য এই সপ্তম নৌবহরটা পাঠিয়েছে। এখন কোশ্চেন হলো থার্ড পার্টিকে আমরা যদি ধরি প্রথম পক্ষ ওয়েস্ট পাকিস্তান, দ্বিতীয় পক্ষ পূর্ব পাকিস্তান, তাহলে থার্ড পার্টি ডেফিনেটলি ইন্ডিয়া। আর ইন্ডিয়া তখন কি করতেছিল? পূর্ব ফ্রন্টে যুদ্ধ করতেছিল। কাদের সাথে যুদ্ধ করতেছিল? পাকিস্তানিদের সাথে। ইটস বিন সপ্তম নৌবহর কি কারণে পাঠিয়েছিল? মুক্তিযুদ্ধের জন্য। মুক্তিযুদ্ধ এইটাকে ঠেকানোর জন্য। এবার আসেন আমরা এই ডকুমেন্টটা আরেকটু ভালো করে দেখি। আপনারা দেখেন এই ডকুমেন্টটা 15ই নভেম্বর 1971-এর। সপ্তম নৌবহর পাঠানোর সিদ্ধান্ত এবং চিন্তা হয়েছিল 7ই ডিসেম্বর 1971, এবং এই 15ই নভেম্বরের ডকুমেন্টে এটা খুব স্পষ্টভাবে বলা আছে এটা একটা কন্টিজেন্সি প্ল্যান, মানে দৈব এবং অনিয়ন্ত্রিত ঘটনায় কি করবে আমেরিকা সেটা একটা পরিকল্পনা করে এটা রেখে দেওয়ার জন্য, এবং এটা লেখাও আছে ফর প্ল্যানিং পারপাস অনলি। এই 15ই নভেম্বরের ডকুমেন্টের সাথে 7ই ডিসেম্বরে সপ্তম নৌবহর পাঠানোর ঘটনায় কোনোই সম্পর্ক নাই। এ দুটো কমপ্লিটলি আলাদা বিষয়। এই বইয়ে যদি এই ডকুমেন্টটি সপ্তম নৌবহর পাঠানোর পক্ষের ডকুমেন্ট হিসাবে উপস্থাপন করা হয় তাহলে এই গ্রন্থকার ভুল করেছেন, সেই ভুলটি সংশোধন করা উচিত। উনি কি মনে করেন? উনি মনে করছেন উনি এরকম একটা বই লিখে পার পেয়ে যাবেন, বাংলাদেশের মানুষ আমরা কি জানি না, আমরা কি ইতিহাস চর্চা করি না। তো সবাই দেখলো যে আপনারা কি ধরনের ইতিহাস চর্চা করেন, কিভাবে করেন, আপনাদের প্রিজাম্পশনগুলো কি, কোন অ্যাঙ্গেল থেকে দেখেন, ইতিহাসকে কিভাবে চর্চা করতে হয়, এমনকি একটা বই কিভাবে রিভিউ করতে হয় সেটাও সবাই দেখলো। এখন পাঠক এবং দর্শক বিবেচনা করবে সে কোনটা গ্রহণ করবে আর কোনটা বর্জন করবে। তবে একটা গুড ট্রাই করেছেন বইটা রিভিউ করার জন্য, সময় দিয়েছেন, সেজন্য আমার পক্ষ থেকে, প্রকাশকের পক্ষ থেকে ধন্যবাদ আপনাদেরকে। আবার চেষ্টা করুন, বেটার লাক নেক্সট টাইম। সময় যে হলো